এই গানে যে বাংলার কথা বলা হচ্ছে সেটা কি পূর্ব বাংলা না পশ্চিম বাংলা সেটা কোথাও ক্লিয়ার করে বোঝা যায় না। অন্তর্বর্তী সরকার সঙ্গে আলোচনায় আসছে জাতীয় সংগীত পরিবর্তনের বিষয়টি। এই জাতীয় সংগীত তো জন আকাঙ্ক্ষার আমাদের জাতীয় সংগ্রামের সুরকে ধারণ করে না। দুর্গাকে উদ্দেশ্য করে যার লেখা কবিতাটাই এখন আমাদের জাতীয় সংগীত। যে গানের সুর আবার চুরি করা হয়েছিল গগন হার করা না। কলকাতার পতিতা ব্যবসায়ী রবীন্দ্রনাথের লেখা গান কেন বাংলাদেশের জাতীয় সংগীত হবে? সঙ্গীতে সুস্পষ্ট কয়েকটি শিরক রয়েছে। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং সেন্সিটিভ বিষয়, একটু মনোযোগ সহকারে শুনেন। এটা কোনো অবস্থায় একটা দেশের ন্যাশনাল অ্যানথেম হতেই পারে না। সুতরাং এই জাতীয় সংগীত, কথিত জাতীয় সংগীত আমাদের মানচিত্র, আমাদের অস্তিত্বকে অস্বীকার করে। এটা আমাদের জন্য লজ্জা। সম্মানিত দর্শক মণ্ডলী, ভারতের পতিতা ব্যবসায়ী রবীন্দ্রনাথ ঠাকুরের লিখিত বাংলাদেশের জাতীয় সংগীত কেন বাংলাদেশের জাতীয় সংগীত হবে? এটা কি আদৌ বাংলাদেশের জাতীয় সংগীত হওয়ার মর্যাদা রাখে? তিনি কি নিছক এটা বাংলাদেশের জাতীয় সংগীত হিসাবেই লিখেছিলেন না ভিন্ন কোনো কারণে? এ নিয়ে থাকছে আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ সব তথ্য। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, এক সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তার কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। আমাদের দেশের জাতীয় সংগীত পরিবর্তন করার জন্য অনেকে বলা বলি করছেন, এটা পরিবর্তন করা উচিত কিনা, ইসলামের আলোকে জানতে চাই। আজ থেকে প্রায় 6 বছর বা 5 বছর আগে প্রথমবারের মতন জাতীয় সংগীত পরিবর্তনের ইস্যুটা সামনে এলো। আপনাদের খেয়াল থাকার কথা, আমাদের সঙ্গীতাঙ্গনের একটা উজ্জ্বল শিল্পী ছিল, যদিও পরবর্তী সময় বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সে হারিয়ে গেছে, শিল্পী নোবেল। নোবেলের পরপরই বিষয়টা নিয়ে সর্বপ্রথম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যিনি মুখ খুলেছিলেন, সাংবাদিক ইলিয়াস। তিনি জাতীয় সংগীতের বিভিন্ন ইস্যু, সমস্যা, বেদাত, শিরক অনেক কিছুকে কোটেশন করে একটা ভিডিও করেছিলেন যে কেন বাংলাদেশের জাতীয় সংগীতটা পরিবর্তন দরকার। আর জাতীয় সংগীত পরিবর্তনের ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয় সংগীত, এই জাতীয় সংগীত বাংলাদেশের জাতীয় সংগীত কখনোই হতে পারে না। এটা অলমোস্ট 80% মানুষ জাতীয় সংগীতের, বর্তমান জাতীয় সংগীতের পরিবর্তন চায়। লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এবং লক্ষ লক্ষ মা বোনের আত্মদানের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছিলাম। কলকাতার পতিতা ব্যবসায়ী রবীন্দ্রনাথের লেখা গান কেন বাংলাদেশের জাতীয় সংগীত হবে? এ বিষয়ে এমন কিছু প্রশ্ন উত্থাপিত হয়েছে যেগুলোর উত্তর রবীন্দ্রনাথের অন্ধ অনুসারীদের কারো কাছেই নেই। 1905 সালে বঙ্গভঙ্গের মাধ্যমে স্বতন্ত্র বাংলাদেশ গঠনের যে সিদ্ধান্ত হয়, সেই স্বতন্ত্র বাংলাদেশের বিরোধিতা করে যে গান লেখা হয়েছে সেটা কিভাবে বাংলাদেশের জাতীয় সংগীত হয়? শুধু বঙ্গভঙ্গের বিষয়ে নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করে যে ব্যক্তি এই দেশের মানুষকে মূর্খ বানিয়ে রাখতে চেয়েছে, এমন ব্যক্তির গান কেন এদেশের জাতীয় সংগীত হবে? যে ব্যক্তি স্বাধীন বাংলাদেশের নাগরিকই নয়, বরং স্বাধীনতার 66 বছর আগে বাংলাদেশের বিরোধিতা করে গান লিখেছে, সেটা কোন যুক্তিতে এদেশের জাতীয় সংগীত হতে পারে? যেই গানের ভেতরে স্বাধীনতা, 52, 71, মুক্তিযুদ্ধ, বীর শ্রেষ্ঠ, লক্ষ লক্ষ শহীদ এবং ধর্ষিতা মা বোনদের কথা নেই, এমনকি পুরো গানের মধ্যে কোথাও একটা বারের জন্যও বাংলাদেশ শব্দের উল্লেখ নেই, সেই গানকে এদেশের জাতীয় সংগীত বানানোর অধিকার কে দিয়েছে? বাংলাদেশ স্বাধীন হওয়ার 30 বছর আগে রবীন্দ্রনাথ মারা গিয়েছেন। এই গানও লেখা হয়েছে স্বাধীনতার 66 বছর আগে। তার মানে হচ্ছে এই গান কোনোভাবেই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ধারণ করে লেখা হয়নি। তাহলে কোন যুক্তিতে এটা স্বাধীন বাংলাদেশের জাতীয় সংগীত হয়? এই গানের রচয়িতা বংশগতভাবেই একজন পতিতা ব্যবসায়ী। এই ধরনের নিকৃষ্ট চরিত্রের লোকের লেখা কিভাবে আমাদের জাতীয় সংগীত হয়? ভারতের জাতীয় কবির লেখা গান কেন আমাদের জাতীয় সংগীত হবে? আমরা কি এতটাই মূর্খ অথবা কাঙাল যে আমাদের জাতীয় সংগীত লেখার মতো কোনো কবি আমরা জন্ম দিতে পারিনি? যেই গানের মধ্যে শিরিক থাকার কারণে মাদ্রাসাগুলোতে গাওয়া হয় না, সেটাকে কেন যুগ যুগ ধরে আঁকড়ে থাকতে হবে? জাতীয় সংগীত এমন কোনো আসমানি ওহী নয় যেটা পরিবর্তন করা যাবে না। আপনি জেনে অবাক হবেন, জার্মানি, কানাডা, রাশিয়া, নেপাল, রুয়ান্ডা, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, এমনকি আফগানিস্তানও তাদের জাতীয় সংগীত পরিবর্তন করেছে। পৃথিবীর বড় বড় এলিট দেশগুলো যদি তাদের জাতীয় সংগীত পরিবর্তন করতে পারে, তাহলে বাংলাদেশ কেন পারবে না? কাজেই ছাত্র জনতার এত বড় বিপ্লবের পরেও এখনও কলকাতাপন্থী যেসব সুশীল ভুয়া জাতীয় সংগীতের পক্ষে সাফাই গাইছেন, তাদের কাছে কি এসব প্রশ্নের কোনো উত্তর আছে?
সম্মানিত দর্শক মণ্ডলী, যদি প্রথমে আপনি বাংলাদেশের জাতীয় সঙ্গীতের দিকে তাকান তাহলে দেখতে পাবেন এখানে বলা হয়েছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এখন যদি আপনাকে প্রশ্ন করি যে রবীন্দ্রনাথ ঠাকুর এই বাংলা দ্বারা কি আসলেই আমাদের এই স্বাধীন বাংলাদেশকে উদ্দেশ্য নিয়েছেন কিনা, নাকি ভারতের যে বাংলা, আসাম, উড়িষ্যা, কলকাতা যে অঞ্চলগুলোতে বাংলা ভাষাভাষী রয়েছে সেই বাংলার কথা বলা হয়েছে, তাহলে আপনি এর উত্তর কি দিবেন? আপনি কিভাবে নিশ্চিত হলেন যে রবীন্দ্রনাথ ঠাকুর এই জাতীয় সঙ্গীতটি আমাদের নিছক আমাদের বাংলাদেশের জন্যই লিখেছিল? মূলত রবীন্দ্রনাথ ঠাকুর সে কি ছিল? যদি তার দিকে তাকান তাহলে দেখবেন তার দাদা এবং তার বাবা ছিল তৎকালীন সময়ে পতিতা ব্যবসায়ী। তার দাদার প্রতিবেদনে তার পুরো ঠাকুর বংশের যে ইতিহাস সাংবাদিক ইলিয়াস তুলে ধরেছেন সেখানে সুস্পষ্ট হয়ে গিয়েছে যে তার দাদা মূলত ইংরেজদের গোলাম ছিল। এরপরে ইংরেজদের পা চাটা গোলাম থেকে সে একসময় ইংরেজদের মনোরঞ্জনের জন্য বিভিন্ন প্রকার ভারতীয় নারীদেরকে ইংরেজদের বিছানায় পাঠাতে লাগলো। এমন কি সে শেষ পর্যন্ত এমন নিচে চলে গেল যে নিজ বংশের নারীদেরকেও ইংরেজদের বিছানায় পাঠাতে তিনি একটু দ্বিধাবোধ করেননি। তিনি ইংরেজদের মদতপুষ্ট, ইংরেজদের মনোরঞ্জনের জন্য নিজের ঘরের নারীদেরকেও তাদের বিছানায় পাঠিয়ে দিয়েছিলেন। এমন নিকৃষ্ট ছিলেন রবীন্দ্রনাথের দাদা। তাই তো ভারতীয় নেটিজেনরা এই রবীন্দ্রনাথ ঠাকুরের সে আদৌ ভারতীয় কিনা এ নিয়ে সন্দেহ প্রকাশ করে থাকেন। এমনকি তার ডিএনএ টেস্টের কথাও বেরিয়ে এসেছে, তার ডিএনএ টেস্টের দাবিও তোলা হয়েছে। একজন চোর, একজন পতিতা ব্যবসায়ী, একজন যার নিজেরই বংশের ঠিক নেই, সে একটা কবিতা লেখলো আর সেটা একটা স্বাধীন সার্বভৌমত্ব 95% মুসলমানের দেশে সেটা জাতীয় সঙ্গীত হিসাবে বরণ করে নেওয়া হবে, এটা আসলে কোনো বিবেক সম্পন্ন ব্যক্তিদের এটা গ্রহণ করা এটা মানসম্মত হতে পারে না, এটা কোনো বিবেক গ্রহণ করতে পারে না। একটা জাতীয় সঙ্গীত কেমন হবে? একটি জাতীয় সঙ্গীত এমন হওয়া দরকার যে জাতীয় সঙ্গীতে সেই জাতির যে ভাবমূর্তি, যে মনোভাব, যে আশা আকাঙ্ক্ষা, যে ভালোবাসা, তাদের যে রীতিনীতি, তাদের যে সংস্কৃতি, তার যে স্বাধীনতার যে বৈপ্লবিক সব চেতনার যত গল্প রয়েছে এবং তাদের দেশকে কিভাবে তারা গড়ে তুলবে, কিভাবে তারা স্বাধীনতা অর্জন করলো, কিভাবে তারা ফিরে পেল, কিভাবে তারা স্বাধীন মুক্ত ভাষাতে জীবনযাপন করতে পারবে, তাদের বিভিন্ন সাংস্কৃতিক এবং তাদের বিভিন্ন প্রকার রীতিনীতি সম্পর্কে একটি সুন্দর একটি ধারণা দেওয়া হবে সে জাতীয় সঙ্গীতকে, যে জাতীয় সঙ্গীত সারা বিশ্বের বুকে সে দেশের নেতৃত্ব দেবে। মানুষ সে জাতীয় সঙ্গীত শুনলেই বুঝতে পারবে যে এটা বাঙালির রীতিনীতি, এটা বাঙালির সংস্কৃতি, এটা মানুষের জীবনযাপনের ধারার পরিচায়ক। একটা জাতীয় সঙ্গীত কি? একটা জাতীয় সঙ্গীত তো হলো সে জাতির পথ নির্দেশক। একটা জাতীয় সঙ্গীত হলো সে জাতির রূপরেখা তুলে ধরে সারা বিশ্বের বুকে সে জাতির সমস্ত প্রকার সংস্কৃতির উত্তরণ, সে জাতির সংস্কৃতি ও রীতিনীতির আচার আচরণের সব কিছুর প্রতিনিধিত্ব করে সে জাতীয় সঙ্গীত। কিন্তু আপনি যদি এখন একজন হিন্দু 95% এই মুসলমানের দেশে একটা হিন্দু পতিতা ব্যবসায়ীর সঙ্গীত এনে আপনি সেটাকে জাতীয় সঙ্গীত হিসাবে চালিয়ে দেবেন, এটা কিভাবে বিবেক গ্রহণ করে? এটা কখনোই সমীচীন নয় যে একটা 95% মুসলমানের দেশে জাতীয় সঙ্গীত হবে একটা হিন্দুর লিখিত, সেও আবার কি পতিতা ব্যবসায়ী, যার বংশের কোনো ঠিক নাই, যার জন্মের কোনো ঠিক নাই, যার জন্ম নিয়ে স্বয়ং ভারতীয়রাই সন্দেহ পোষণ করে, এমন একজন পতিতা ব্যবসায়ীর লিখিত কোনো কবিতা জাতীয় সঙ্গীত হওয়া কখনোই জাতি মেনে নেওয়া উচিত নয়। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই আপনার সেই মূল্যবান মন্তব্যটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন।
আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই ভিডিওটি লাইক, শেয়ার ও কমেন্ট করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন এবং আমাদের সাথেই থাকবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এই আশা ব্যক্ত করেই আমি আমার আজকের ভিডিও শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।